এবার যেটা আমি বলেছিলাম বিষয়টা, এই টপিকটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং লাগবে না পড়তে, আবার হয়তো লিগালটাও অতটা ইন্টারেস্টিং লাগবে না, কিন্তু পরীক্ষার স্বার্থে তো আমাদের পড়তে হবে। তো আমিও সেইভাবে তোদেরকে যতটুকু বোঝানো যায় বুঝিয়ে দিচ্ছি। আর নিজেরা জিনিসটাকে ভালো করে পড়ে, সময় থাকতে এখনো তো অনেকটা সময় আছে, তো নিজেরা যতটা পারবি সেটাকে ভালোভাবে পড়ে মাথায় রাখার চেষ্টা করি। সেটা কিভাবে লিখবি সেটা নিজেরা একটুখানি খাতায় পয়েন্টস গুলোকে লিখে নিবি। যেটা আমি সবসময় বলি, যখন দেখবি কোনো টপিক এতটা অ্যাবস্ট্রাক্ট, তখন অবভিয়াসলি সেক্ষেত্রে এটাই করতে হয় যে মানে হেডিং গুলোকে একটু মাথায় রাখবি যে আমি কি কি হেডিং এ লিখবো। আচ্ছা, এবারে আমরা যেটা দেখেছিলাম রিসোর্স ডাইলেমার একদম শর্টে ওই জায়গাটা অব্দি পড়ে দেখেছি আমরা। এবার আজকে যেটা দেখবো সেটা হচ্ছে একটা ফ্যামিলি ডিলেমা রয়েছে। তা ফ্যামিলি ডিলেমা জিনিসটা কি? এখানে আমরা সোশ্যাল কিছু ডিলেমা দেখতে পাই, মানে আমরা যে সামাজিক জীব সেই অনুযায়ী আমাদের মধ্যে কিছু ডিলেমা কাজ করে। তো সেগুলো কি রকম, সেগুলো হচ্ছে আমরা কি ধরনের চয়েস করছি তার উপর ডিপেন্ড করছে। যেমন এই বইটাতে লেখা রয়েছে একটা এক্সাম্পল দেখবি, যে একজন হয়তো দেখা যাচ্ছে যে জলের অভাব রয়েছে, সেই রকম সময় সে হয়তো তার গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করছে প্রচুর জল দিয়ে, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে তাহলে তার মনে হচ্ছে সেটা একটা টেম্পোরারি একটা গেইন সে করছে, মানে তার চয়েস অনুযায়ী সে একটা সুবিধা পাচ্ছে যে তার গাড়িটা খারাপ ছিল সেটা পরিষ্কার হলো, তাহলে সেটা তার একটা রিওয়ার্ড মনে হচ্ছে, সে কারণে সে ওটা করছে। কিন্তু আলটিমেটলি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু একটা কোনো একটুখানি হলেও কমিউনিটির একটা লস হচ্ছে। কারণ কমিউনিটির বাকি লোকেরা যেখানে জলের অভাব আছে সেখানে হয়তো তারা খাওয়ার জল, চানের জল পাচ্ছে না, সেখানে হয়তো গাড়ি ধোয়াটা সেদিনকে না করলেও হয়, সেই কাজটা করে একজন হয়তো বা এক গ্রুপ অফ পিপল তারা হয়তো নিজেদের সুবিধাটা আগে দেখছে। তাহলে এটা একটা লোয়ার রিওয়ার্ড, মানে তারা ভাবছে যে এটা একটা রিওয়ার্ড, কিন্তু সেটা আবারও নোংরা হবে এবং পরিষ্কার করতে হবে। একটা মানুষের জল খেয়ে বাঁচার থেকে তার গুরুত্বটা কম। তাহলে আমি আগের দিনে যেটা বললাম যে এই ক্ষেত্রে আমাদের মানে এই টপিকটা পড়তে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হচ্ছে মেনলি, সেটা হচ্ছে যে মানে আমরা যে অ্যাজ এ হিউম্যান বিং, মানে একটা সোশ্যাল কি বলবো, একটা সোশ্যাল এন্টিটি হিসেবে আমাদের যে ভূমিকাটা রয়েছে সমাজের প্রতি, সেটা আমরা করছি না, ফলে একজন মানুষ অন্যজনকে ডিপ্রাইভ করছি। এই পার্সপেক্টিভটা এখানে মেনলি দেখানো হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি প্রত্যেকের একটা লোয়ার রিওয়ার্ড হচ্ছে, যে একজন কেউ বেশি জল সাপ্লাইটা নিয়ে নিচ্ছে সেখানে বাকিরা পাচ্ছে না। এই ধরনের জিনিসগুলো হতে হতে আমরা দেখেছি যে তিনটে ফর্ম অফ সোশ্যাল ডিলেমাকে আমরা দেখতে পাই। হ্যাঁ, তাহলে সেগুলো কি কি? পাবলিক গুডস প্রবলেম, সোশ্যাল ট্র্যাপ এবং রিসোর্স ডিলেমা। এবার পাবলিক গুডস প্রবলেমের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের টাইম, এফোর্ট, মানি, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে যে প্রত্যেকটা মানুষের বেনিফিটের জন্য দরকার যখন তারা ভলেন্টারিলি কন্ট্রিবিউট করছে কিছু। তাহলে যেমন এখানে বলা হচ্ছে যে যেমন টাইম, এফোর্ট, মানি, এগুলোর ক্ষেত্রে ধর অনেকে আছে কিছু সোশ্যাল ওয়ার্কের জন্য তারা টাইম দিচ্ছে, কিছু এফোর্ট দিচ্ছে, কেউ হয়তো কিছু একটা বাচ্চারা খেলবে বলে একটা পার্ক তৈরি করে দিচ্ছে। তাহলে এই যে পাবলিক গুডস প্রবলেমটা, তাহলে এই জায়গাগুলো দেখা হয়। এবং এখানে যেটা মানে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এই কাজগুলো হয়তো আমরা অনেকেই করতে পারি, কিন্তু প্রথমত হচ্ছে করা হয় না। তার মূল কারণ হচ্ছে যে আমি একা করে কতটা করবো, লোকে এটা ভাবছে। ধর আমি ভাবছি যে এখানে একটা বা আমার লোকালিটিতে একটা হয়তো ভালো ডাক্তারের চেম্বার করা দরকার, কিন্তু সেটার জন্য যতটা পরিমাণ টাকার দরকার সেটা তো আমি একা কন্ট্রিবিউট করতে পারছি না, বা একার সময় দিয়ে সেটা করা সম্ভব নয়। তখন হয়তো আমরা ভাবছি যে বাকিরা কেউ এগিয়ে আসবে না, সুতরাং এটা আমি করে উঠতে পারবো না। তাহলে পার্সনের একটা মানুষের ইচ্ছা থাকতেই পারে, সে একটা প্লেগ্রাউন্ড তৈরি করতে পারে, কিন্তু আমরা সেটা একত্রিত ভাবে বা কারোর হেল্প পাবো না বা পাচ্ছি না, এইটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত আরেকটা হয় যেখানে হচ্ছে যে যেখানে আমরা মানিটা দিচ্ছি, টাকাটা দিচ্ছি বা এফোর্টটা দিচ্ছি, আদপে সেই প্রজেক্টটা ফেল যেন না হয়। তাহলে এই দুটো কারণের জন্য আমরা পাবলিক গুডস প্রবলেমে মানে ইনভেস্ট করতে একটু, ইনভেস্ট ঠিক নয়, মানে টাকা খরচ করতে একটুখানি চিন্তা করি, যে আরো লোক যদি এগিয়ে আসে তাহলে সবাই অল্প অল্প করে দিলে হয়, সেক্ষেত্রে হয়তো মানুষের রিস্কটা নিতে পারে। তাহলে এটা হচ্ছে পাবলিক গুড প্রবলেমস। তার একটা হলো। সেকেন্ড হচ্ছে সোশ্যাল ট্র্যাপ, যেটাকে আমরা সোশ্যাল ডাইলেমা বলছি। এখানে প্ল্যাটের একটা কনসেপ্ট রয়েছে, উনি বলছেন যে একটা শর্ট টার্ম প্লেজার রয়েছে বা গেন রয়েছে, যেটা আমাদের পেন কিংবা লস কে দেখায়। মানে আমি এক্ষুনি একটা কিছু করেছি, তার জন্য কিছু একটা সুবিধা পাচ্ছি, আলটিমেটলি সেটার একটা ইম্প্যাক্ট করছে, নেগেটিভ ইম্প্যাক্ট। যেমন বলছে যে সোশ্যাল ট্র্যাপের মধ্যে আমরা স্মোকিং, ওভার ইটিং এগুলো দেখতে পারি। যেমন পেস্টিসাইড, ঠিক আছে, সার দিয়ে দেওয়া হচ্ছে বা কীটনাশক দিয়ে দেওয়া হচ্ছে, সবজিগুলো খুব সুন্দর দেখতে হয়ে বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আমরা সেগুলোকে বাজার থেকে কিনে খাচ্ছি, কিন্তু আলটিমেটলি লং রানে আমরা কিন্তু একটা সোশ্যাল ট্র্যাপে পড়ে যাচ্ছি, যে সেটা কিন্তু আমাদের হেলথ ইস্যু করছে, তৈরি করছে। তাহলে এই যে জিনিসগুলো আমাদের শর্ট টাইম একটা ডিপ্রাইভেশন, এবং তার সঙ্গে আমরা কি করি যে একটা কোনো নির্দিষ্ট একটা সময় হয়তো কিছুদিনের জন্য আমরা খুব ভালো রকম খাবার দাবারে অভ্যেস করছি,
হয়তো চেষ্টা করছি যে আমরা কীটনাশক ছাড়া ঠিকঠাক সবজি যদি কোথাও পাওয়া যায় খাবার চেষ্টা, সেটার সাথে আমরা শর্ট টার্মে করে থাকি, তাহলে আমরা সেক্ষেত্রেও কিন্তু একটা করলেও আমরা পজিটিভ আউটকাম পেলেও কিন্তু সেটা আমরা ডিপ্রাইভ হবো লং টার্মে। মানে এটা কিন্তু আমরা পেতেই থাকবো এরকমটা হয় না। ধর বেড়াতে গেলি কোথাও একটা হয়তো ফ্রেশ সবজি পেলি বা কিছু, তো সেটাকে আমরা লং টার্মে ভাবতে পারি না, এবং লং টার্মে আমরা কি পাবো সেটা আমাদের কাছে সার্টেনও নয়। এবার হচ্ছে মানুষ কিছুটা ডিসকাউন্ট করে তার নেগেটিভ আউটকামস গুলোকে। যেমন আমরা যারা স্মোক করছে তারা কিন্তু ভাবছে না যে আমাদের নেগেটিভ আউটকাম কতটা হতে পারে, সেখানে একটা ডিসকাউন্ট মানে সেটাকে একটু ছোট করে দেখা। এবং এর সঙ্গে নানা রকম ইকোলজিক্যাল প্রবলেমও জড়িত হয়ে রয়েছে। এর সাথে আরেকটা জিনিস আমরা তিনটে বলেছিলাম, একটা হচ্ছে রিসোর্স ডিলেমা। এবার রিসোর্স ডিলেমাটা আমরা একটুখানি মোটামুটি ভাবে দেখেছিলাম, যে কার ওয়াশিং হোক বা খাবার জল তোলা হোক বা গাছ কেটে হয়তো জমিটা ব্যবহার করা হোক, এগুলো মানে যেগুলো স্বার্থপরের মতন মানুষ ব্যবহার করে প্রকৃতির ওপরে চাপ সৃষ্টি করে, এবং যার ফলে সমাজে বাকি সবাই ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমাদের একটা কমন্স বলে একটা জিনিস আছে, মানে যেটা আমরা সবাই মিলে ভাগ করে নিই। তাহলে এখানে আমরা কমন্স এর মধ্যে কি বলবো, দেখ একটা জিনিস হচ্ছে যেটা আমরা এখন প্রত্যেকটা বাড়িতে আমরা একটা বর্ডার বা একটা বেড়া দিয়ে রাখি, ঠিক আছে। এবার আগেকার দিনে কি হতো, এই বর্ডার বা বেড়াটার খুব বেশি গুরুত্ব থাকতো না, তারা হয়তো খুব টেম্পোরারি একটা কিছু দিয়ে একটা মানে একটা ডিমার্কেশন করতো। এবার সেই স্পেসের মধ্যে প্রথম কে কতটা অ্যানিমাল রাখবে বা কে কিরকম করবে, তাহলে এই যে রিসোর্স আমার কতটা সম্পদ আছে, এই ডিলেমাটা আসছে কোথা থেকে। এখানে একটা ইয়ে দিয়ে বলছে, উদাহরণ দিয়ে বলছে যে যেমন দেখা গেল যে এক একটা জায়গায় যদি দেখা যায় যে এতটা পরিমাণ এরিয়া নিয়ে একটা বাড়ি থাকছে, সেই বাড়িতে হয়তো কোনো একটা অ্যানিমাল রাখা হচ্ছে, হতে পারে সেটা গরু হতে পারে বা ছাগল হতে পারে, এরকম একটা কিছু। তাহলে একটা স্পেসিফিক বাড়িতে তারা একটাই অ্যানিমাল রাখতো, ঠিক আছে। তাতে তার জন্য কি সুবিধা হতো, যে প্রত্যেকে যখন ছেড়ে দিচ্ছে একটা গরু যতটা ঘাস খেতে পারে সেটাই সে খেয়ে আসছে, ঠিক আছে। তারপরে এটা কিন্তু ন্যাচারাল রিসোর্স, মানে ঘাসটা কিন্তু একটা খাওয়াতে হচ্ছে। এবার কেউ হয়তো একদিন ভাবছে যে আরেকটা গরু হলে তার আর্থিক জায়গাটা বেশি স্টেবল হয়। এবার সে তখন কি করছে, যখন দুটো গরু নিয়ে চলে আসে, পাশের জনের একটা আছে, তখন কিন্তু এই গ্যাপটা তৈরি হচ্ছে যে একজন তার আর্থিক বেনিফিটের জন্য সে কিন্তু এক্সট্রা কিছু নিচ্ছে, এবং যে যার জন্য কি হচ্ছে, এবার ঘাসের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এরকম একাধিক ব্যক্তি যদি এইরকম কাজ করতে থাকে, তাহলে আমাদের যখনই আমাদের এই ফ্রিডম অফ কমন্স এসে গেল, মানে আমি কিনতেই পারি, তাহলে আগেকার দিনে মানুষের এত চাহিদা ছিল না, যে কারণে হয়তো এই ধরনের ডিমার্কেশন করা বা কার কি আছে সেই অনুযায়ী তার ভাগ নেওয়া, এই এত কিছু সমস্যার জায়গা ছিল না। কারণ প্রত্যেকেরই হয়তো একটা অ্যানিমাল ছিল, সেই একটা অ্যানিমালের মতনই মানে তারা প্রত্যেকে ভাগ করে দিত যে ওর থেকেই এতটা ঘাসের পরিমাণটা যাচ্ছে ওর বাড়িতে, বাকি এতটা অংশ আমার জন্য থাকছে। তাহলে এখানে নেই, এবার একজন যখন ডাবল কনজিউম করতে শুরু করে দিচ্ছে, একটা প্রপার্টিটা তো ফিক্সড, তাহলে সেইখান থেকে তখন কিন্তু এই জাতীয় প্রবলেম গুলো তৈরি হচ্ছে, যে আমার রাইটস কতটা। এবার আস্তে আস্তে সেটা বুঝতে শুরু করছে, এবার তখন কমন্স গুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, যে তাহলে আমি আমার ভাগটা নিয়ে নিই, তাহলে আমার পোর্শনে যতটা ছিল তাহলে সেইটুকুই রয়ে গেল, তাহলে তুমি তোমার আরেকটা এক্সট্রা গরুর জন্য তুমি যেখান থেকে খাবার জোগাড় করতে পারো করো, কারণ সেটা আমার এখানে ঢুকবে না। তখন মানুষের মধ্যে এই এই ধরনের জিনিসটা আসতে শুরু করলো। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি, মানে তাদের মধ্যে থেকে একটা রিসোর্সকে এক্সপ্লয়েট করার একটা টেন্ডেন্সি। যেমন ধর এই যে ফ্ল্যাট গুলো তৈরি হচ্ছে, এতগুলো ফ্ল্যাট, সত্যি সব ফ্ল্যাটে তো লোক থাকছে না, তাহলে এখানে বেশ কিছুটা এক্সপ্লয়টেশনের ইয়েও আমরা দেখতে পাচ্ছি। আর কিছু ট্র্যাজেডি আছে যেগুলো আমরা কমন্স জিনিস যেগুলো বললাম, এগুলো হচ্ছে কমন্স, যেগুলো সবাই আমরা ইউজ করছি একসাথে হয়ে। তাহলে এগুলো কিরকম হয়, যে প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আমরা বন্দী হয়ে রয়েছি, ঠিক আছে। এবং আমরা হয়তো চাষ করছি, কেউ চাষ করছে, কেউ হয়তো সেই খাবারগুলো খাচ্ছে, কিন্তু আমরা তো ইচ্ছে করলে প্রচুর জমি বাড়িয়ে ফেলতে পারছি না, আমাদের সেটা তো ফিক্স। তাহলে এইভাবে আমরা যেটা ডেস্টিনেশনটা আমাদের যে কতটুকু আমরা পেতে পারি, আমরা ছুটছি, আমরা তার উপরে অনেক বেশি মানে কি বলবো, মানে অত্যাচার করছি এনভায়রনমেন্টের উপরে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনটাকে রুইন করছি। মানে ইন ফিউচার আমাদেরই ভবিষ্যৎ প্রজন্ম হয়তো খাবার জল পাবে না, ঠিক আছে। এবার চাষ করবে, সেই জমিটা হয়তো ক্রমশ কমতে শুরু করছে। তারপরে গাছ নেই বলে একটা টিপিক্যাল ওয়েদারের চেঞ্জ হচ্ছে, তীব্র ঠান্ডা তীব্র গরম পড়ছে। তাহলে এই মানে নেচারের এই যে চেঞ্জটা সেটা আমরাই করছি। তারপরে হয়তো পাহাড় কেটে দিয়ে ওখান দিয়ে রাস্তা বানানো হচ্ছে। তাহলে এই জাতীয় যেগুলো আমরা করছি, যার ফলে হয়তো আমরা আগামী দিনটা আমাদের রুইন করার একটা রাস্তায় স্টেপ দিচ্ছি আর। এবার বলছে নেচার অফ ডিলেমা ইটসেলফ। তাহলে যে ডিলেমা জিনিসটা কি ধরনের হয়, এখানে আমরা দেখছি যে কিছু ন্যাচারাল রিসোর্স আছে, যেমন আগের দিনে বলেছি ফ্রেশ ওয়াটার, অয়েল, গ্যাস, তাহলে এই ধরনের কিছু, এবং কিছু কিছু অ্যানিমালস।
এবং সেগুলো আছে বলে আমাদের জীবনটা অনেক সহজে আমরা কমফোর্টেবলি নিয়ে যাচ্ছি, যে আমরা ভাবছি না যে ফ্রেশ ওয়াটার খাবো, জল খাবো, বা জলটা পড়ে যাচ্ছে বন্ধ করা দরকার। এই ধরনের কিছু রিসোর্সকে রিজেনারেট করা যায়, যেমন ধর ঘাস, ঠিক আছে, তাহলে বা জলকে আমরা ধরে রাখতে পারি, তাহলে এগুলো রিজেনারেটেড হয়। হ্যাঁ, কিছু কিছু হয় খুব তাড়াতাড়ি রিজেনারেট করা যায়, যেমন ধর কিছু গাছ পোতা গেল, কিছু মাছ চাষ করা হচ্ছে, এগুলোকে রিজেনারেট করা যায়। কিছু খুব স্লোলি হয় কিংবা হয়ই না, যেমন হচ্ছে জল, হ্যাঁ, বা কোনো স্পেসিফিক স্পিসিস, এগুলোকে আমরা ইচ্ছে করলে যখন খুশি সংখ্যা বাড়াতে কমাতে পারি না। তাহলে সেরকম ধরনের, তাহলে নেচার অফ ডিলেমা এই ধরনের হয় যে কিছু ন্যাচারাল রিসোর্সকে আমরা সাপ্লাইটাকে খুব তাড়াতাড়ি বাড়াতে পারি। যেমন ধর আমরা যদি চাই, এই যেমন বালি মাফিয়া আছে যারা আর কি, বালিটা ধর নদীর পাড় বা সমুদ্রের পাড় থেকে চলে যাচ্ছে, তাহলে এই বালিটা কি আমরা তৈরি করে সেখানে রিপ্লেস করতে পারবো? কখনোই পারবো না। তাহলে এই যে বালিটা, এগুলো কিন্তু আমরা ক্রিয়েট করতে পারছি খুব স্লোলি, মানে যখন সেই বালি আবার তৈরি হবে তখনই সেখানে বালিটা আমরা আবার পাবো। তাহলে কোনো টেকনোলজি দিয়ে সবসময় কিন্তু আমরা, বা কোনো সায়েন্স দিয়ে কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলোকে তৈরি করে নিতে পারবো। তাহলে এই রিসোর্স ডাইলেমার জন্য আমাদের কি হচ্ছে, এটা খুব ইনফ্লুয়েন্সিয়াল, এন্টায়ার প্ল্যানেটটা কিন্তু আমাদের একটা ফ্যাটাল জায়গায় চলে যাবে এটা করতে গিয়ে। তো সেই জন্য আমাদের কিছু শর্ট টার্ম সেলফ ইন্টারেস্টের জন্য, মানে আমি লং টার্ম ভাববো না, শর্ট টার্ম সেলফ ইন্টারেস্টের জন্য আমাদের কিন্তু এই জাতীয় কাজগুলো করা উচিত নয়। এবারে যদি আমরা বলি জলের ক্ষেত্রে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফর আওয়ার ফিউচার, যে আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমরা নানা জায়গায় দেখতেও পাচ্ছি যে যেভাবে জলের লেভেল নেমে যাচ্ছে। তো এবার সেই জায়গাটা থেকে আমাদের একটা সম্পদ, যেটা কিনা আমাদের ভীষণভাবে বেঁচে থাকার জন্য দরকার, সেই সম্পদটা কিন্তু একটা থ্রেটের মধ্যে পড়ছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের বুঝতে হবে যে ন্যাচারাল রিসোর্স যেটা, সেটা কিন্তু আনলিমিটেড নয়, এবং আমরা যখন খুশি ন্যাচারাল রিসোর্সেস এর পাওয়ার জন্য বা তৈরি করার জন্য কোনো সায়েন্স দিয়ে বা কোনো কিছু দিয়ে কিন্তু আমরা সেটা পাবো না। সুতরাং আমাদের কিন্তু আগামী দিনের এই স্ট্রাগলটা চলতে থাকবে। যত আমরা বেশি এই উন্নয়নের জন্য যত কিছু এগুলো করতে থাকবো বা আমাদের স্বার্থের জন্য, তাহলে আমাদের এগুলো ফেস করতে হবে। এরপরে হচ্ছে যে রিসোর্স ডিলেমা কি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত কন্ডিশনের মধ্যে ইন্ডিভিজুয়ালের নিজস্ব ইন্টারেস্ট রয়েছে এবং অন্যকে ডিপ্রাইভ করে আমরা নিজেদের কিছু স্বার্থ পূর্ণ করতে চাই, সেই জায়গাতে রিসোর্স ডিলেমাটা তৈরি হয়। এবং ইন্ডিভিজুয়ালরা সেলফ ইন্টারেস্ট যেটা, সেটা তাদের বেনিফিট অফ আদার্স এন্ড রিসোর্স, তারা কতটা ভাবছি আমরা যে অন্যদের কতটা প্রবলেম হবে, তাহলে সমস্যাটা কি, সেইটা দ্বিতীয় প্রশ্নটা আমাদের কাছে কিন্তু খুব ক্লিয়ার নয়। যে আমরা যদি নিজেদের মধ্যে এইভাবে থাকি যে আমি কি করলে আমার লাভ হবে, তাহলে সেটা কিন্তু আদতে আমরা দেখবো যে বাকি সমাজের জন্য বা পরিবেশের জন্য সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে হারভেস্টিং ডিসিশনস, এখানে দেখবি এটা একটুখানি নিজেরা পড়ে দেখি, সেখানে দেখবি একটা মাছ চাষের একটা ওই কিভাবে করলে ভালো হয় না হয় এরকম একটা দেওয়া রয়েছে। এটা আমি পড়াচ্ছি না, এটা একটু নিজেরা দেখে নিস। খুব অদ্ভুত এই সিলেবাসের পার্টটা, হ্যাঁ, আমার পড়াতে গেলেও সেটা মনে হয়, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আচ্ছা, এবার আমরা কিছু প্রো এনভায়রনমেন্টাল বিহেভিয়ার, যেটা আমরা কি করতে পারি, মানে এনভায়রনমেন্টকে রক্ষা করতে গেলে আমাদের বিহেভিয়ারটা কি, এই জায়গাগুলো কিন্তু ভালো। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে রিসোর্স ডিলেমা বা এই জাতীয় কনসেপ্টগুলো একটু হিস্টোরিক্যাল, হ্যাঁ, এইভাবে এই জায়গাগুলোকে করতে পারিস। স্পেসিফিক কিছু কিছু জায়গা থাকতে পারে যে জায়গাগুলোকে তোদের হয়তো একটু মনে হবে, সেই জায়গাগুলোকে দেখিস, মাথায় রাখতে পারিস, ভালো না পারলে কি করবি। আচ্ছা, তাহলে আমাদের প্রো এনভায়রনমেন্ট বিহেভিয়ারের মধ্যে আমরা যেটা দেখছি যে ডিফারেন্ট ভ্যারাইটি অফ এনভায়রনমেন্টাল প্রবলেম, ঠিক আছে, যেটা আমরা থ্রেট হিসেবে দেখছি, কখনো বা দেখছি না, হ্যাঁ, কিন্তু মেনি প্রবলেমস রয়েছে যেটা কিন্তু রুটেড ইন হিউম্যান বিহেভিয়ার। তাহলে এটা আমাদের বিহেভিয়ারের জন্য হচ্ছে, কোনো প্রাণী কিন্তু এখনো পর্যন্ত প্রকৃতির এগেনস্টে যায়নি এক্সেপ্ট হিউম্যান বিংস। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু স্টেক এবং লেক বলছেন যে 4টে স্টেপ রয়েছে যে আমরা প্রো এনভায়রনমেন্ট কিভাবে হতে পারি। এক হচ্ছে চুজ আ স্পেসিফিক বিহেভিয়ার টু বি চেঞ্জড দ্যাট উইল ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য এনভায়রনমেন্ট, মানে আমাদের কিছু বিহেভিয়ার চুজ করতে হবে যেগুলোর জন্য আমাদের কোয়ালিটি অফ এনভায়রনমেন্টটা ভালো হতে পারে। সেকেন্ড হচ্ছে এক্সামিন দ্য প্রাইমারি ফ্যাক্টরস আন্ডারলাইং দিস বিহেভিয়ার, তাহলে এই বিহেভিয়ারের মধ্যেকার আন্ডারলাইং বিহেভিয়ার কি আছে,
থার্ড হচ্ছে ডিজাইন এন্ড অ্যাপ্লাই অ্যান্ড ইন্টারভেনশন, যে কিভাবে এই বিহেভিয়ার গুলোকে ঠিক করা যায় এবং রিডিউস করা যায় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে। চতুর্থটা হচ্ছে রিগারাসলি ইভ্যালুয়েট দ্য এফেক্টস অফ ইন্টারভেনশন, এবং ইন্টারভেনশন যেটা নেওয়া হলো সেটা কতটা ইফেক্টিভ সেটাকে দেখে নেওয়া। তাহলে এইটা হচ্ছে টোটাল প্রসেসটা, এই চারটে ধাপে আমরা এনভায়রনমেন্টকে হেল্প করতে পারি। তাহলে এবার কি ধরনের ইন্টারভেনশন নেওয়া যেতে পারে? আমরা পুরোনো স্ট্র্যাটেজি গুলোকে দেখতে পারি, কনসিকোয়েন্স স্ট্র্যাটেজিস নেওয়া যেতে পারে। তাহলে এইভাবে নানা রকম ইনফরমেশন জোগাড় করা, এডুকেশনাল ক্যাম্পেনিং করা যেতে পারে। তাহলে এগুলোর মাধ্যমে আমরা বেসিক্যালি ইন্টারভেনশনটা করতে শুরু করতে পারি, যে ডিফারেন্ট ভাবে যাতে কিভাবে রিসাইক্লিং করা যাচ্ছে, ড্রাইভিংটা যেমন আমি কালকে বলছিলাম যে ড্রাইভিং এর জন্য কি কি আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেটাকে এখন প্রায় অনেকেরই গাড়ি রয়েছে। এবং হোম এনার্জি ইউজ, যে ঘর থেকে বেরিয়ে গেলে আমরা লাইট অফ করছি, জলটাকে কিভাবে আমরা জল কল থেকে হয়তো জল পড়ে যাচ্ছে সেটাকে বন্ধ করতে পারছি কিনা, এইসব জিনিসগুলো। এবার মানুষ আমরা কতটা রিসাইক্লিং এ অভ্যস্ত হয়েছি সেটাকে ইনভেস্টিগেট করা, এবং কে রিসাইকেল করছে অ্যাকচুয়ালি, আমরা কতটা সেই রিসাইক্লিং এর জন্য আমাদের এনভায়রনমেন্টকে ঠিকঠাক করতে পারছি সেটার ইন্টারভেনশন করা। যেমন দেখবি অনেক পচনশীল ফুল যেগুলো, হ্যাঁ, যে ফুলগুলো থেকে কালার তৈরি করা হচ্ছে, তাহলে এই যে জিনিসটা, সেই কালারটা একদম হার্বাল হচ্ছে, সেটা আবার আমাদের যে কোনো মাটিতে ফেললে মাটির ক্ষতি হচ্ছে না। তাহলে এই যে কেমিক্যাল জিনিসগুলোকে সরিয়ে এই রিসাইক্লিং এর প্রসেসটাকে দেখা দরকার। এছাড়া আর কি হচ্ছে, মানুষ ড্রাইভলেস, তার মানে হচ্ছে যে যেমন আমরা যদি দেখি যে কম পরিমাণে যদি ড্রাইভটাকে আমরা করতে থাকি, তাহলে এটা একটা অনলাইন ইন্টারভেনশন করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা পলিউশনটাকে কমতে দেখবো ভেহিকলস এর, এবং এরকম দেখবে অনেক সময় দিল্লিতে হয়েছিল যে অড নাম্বার ইভেন নাম্বারের গাড়িগুলো চলে একই দিনে। তো এইভাবে যদি আমরা দেখি যে আমরা একদিন কোনো গাড়ি স্পেসিফিক্যালি বন্ধ করা হচ্ছে, বা কোনোভাবে একটা গাড়িতে একাধিক জনকে তোলা সম্ভব হচ্ছে কিনা, তাহলে এই অ্যাভয়েড ড্রাইভিং যেটা, সেটা আমাদের তেলটাও বাঁচছে, পলিউশনটাও কমছে, হ্যাঁ, ফিনান্সিয়াল গেইন হচ্ছে। সেটার একটা আমরা যদি একটা রিসার্চ ওয়ার্ক করে দেখাই যে পলিউশনের দিকটা এবং ফিনান্সিয়াল বোথ আমরা এটা করতে পারি, তাহলে সেটা যদি মানুষে গ্রহণ করে। এবং একটা হচ্ছে নো ফিডব্যাক কন্ডিশন, দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক হয়তো সেখানে ফিডব্যাক দেবে না, কিন্তু সেইটা নিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে হয়তো আমরা কিছু ইনফরমেশন পেয়ে হয়তো আমরা ইনসিস্টেড হয়ে গেলাম যে ঠিক আছে, কাছাকাছি যাদের বাড়ি আছে আমরা একদিন আমি গাড়িটা নেবো, তোরা উঠে চলে আসিস, তাহলে পলিউশনটাও কমছে, তেলের খরচটাও কমছে। তাহলে একই রুটের লোকেরা সেভাবে হতে পারে, কিংবা শেয়ার যে আমরা ট্যাক্সি বা কিছু ইউজ করি সেগুলো। আচ্ছা, এবার হচ্ছে হাউস হোল্ড এনার্জিটাকেও ঠিক একইভাবে করা যেতে পারে। গ্যাসের, যেটা আমরা রান্নাঘরের গ্যাস, গ্রিন হাউস, হ্যাঁ, এগুলোকে আমরা মানে কন্ট্রোলে চালাতে পারি। তাহলে এরকম নানা রকম লিস্ট অফ এনার্জি পোটেনশিয়াল সেভিংস যেগুলো, সেগুলো আমাদের বুঝতে হবে যে এনার্জিটা বাড়ছে এবং আমাদের সেক্ষেত্রে কনজাম্পশন বাড়ছে, খরচ কমছে। এবং এখানে আমরা ফিডব্যাকটা কিন্তু অবশ্যই এখানে দরকার, যে আমরা কতটা মানি সেভ করছি। মানে আমি একটু রিসার্চ ওয়ার্ক করছি, সেখানে ফিডব্যাকটা পাচ্ছি, সেটা আমি পাবলিশ করছি, লোকে দেখে বুঝতে পারছি যে হ্যাঁ ভাই, এরকম করলে আমার খরচও কমবে, আমি এনভায়রনমেন্টকেও দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে তাদেরকে মানে ইন্টারেস্টেড তৈরি করা। এবার হচ্ছে এই হোম এনার্জি কনজারভেশনটাকে আমরা রেস্ট্রিক্ট করার জন্য আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে পারি। তার মধ্যে ডেসক্রিপটিভ নর্ম হতে পারে, যেখানে আমরা বলছি যে পাওয়ারফুল এফেক্টস দ্যাট নর্মস হ্যাভ অন বিহেভিয়ার, যে আমাদের বিহেভিয়ারের মধ্যে কিছু নর্মস আমরা ঠিক করতে পারি। সুলস এবং তার কলিগরা এরকম কিছু নর্মস বলেছিলেন, যে যেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে রিডাকশন অফ আনডিজারেবল টার্গেটেড বিহেভিয়ার্স, যেগুলো আমরা চাইছি না সেরকম কিছু বিহেভিয়ারকে যাতে কমানো যেতে পারে। হ্যাঁ, না হলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা বুমেরাং এফেক্ট হবে, যে যার ফলে আমরা হয়তো আগামী দিনে এইগুলো এই ফেসিলিটিগুলো আর পাবো না প্রকৃতি থেকে। আচ্ছা, তাছাড়া আরেকটা হতে পারে ইনজাংটিভ নর্ম। সেখানে হচ্ছে যে কমিউনিকেটস আর ডিফাইন্স হোয়াট ইজ দ্য কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাপ্রুভড বিহেভিয়ার, সেটা বলে দেওয়া যে আমাদের এই কালচারে এই জাতীয় বিহেভিয়ার আমরা করতে পারি, সেটাই নর্ম। তার মানে একটা নর্ম সেট করে দেওয়া যে আমরা এনার্জিকে প্রিজার্ভ করার জন্য ঠিক কি ধরনের কাজ করতে পারি। তাহলে এই নর্মটা দুভাবে সেট করা যেতে পারে। একটা হচ্ছে যে তাদেরকে ইনফরমেশন দিয়ে বলে দেওয়া, কালচারাল সেট করা, তাহলে যেরকম আমরা নর্ম জেনে এসেছি সেভাবে নর্ম সেট করে দেওয়া। নেক্সট হচ্ছে দ্য বিল্ট এনভায়রনমেন্ট। এইবার এই জায়গাটা হচ্ছে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, আমরা যেটা দেখছিলাম যে মানে আমরা কিভাবে আমাদের বিহেভিয়ার, লাইটিং, নয়েজ, টেম্পারেচার, এই সব জিনিসগুলোকে নিয়ে আমরা একত্রিত হয়ে বলছি। আমাদের বিল্ডিং লেআউটস, আমাদের নেইবারহুডস, হ্যাঁ, আমাদের স্কুল, হোম, ওয়ার্ক প্লেস, এই সব যে পার্টস গুলো, সেগুলো আমাদের বিহেভিয়ারের সাথে কিভাবে যুক্ত, এটাকে আমরা বিল্ট এনভায়রনমেন্ট বলছি। হ্যাঁ, এবার বলছে ফিজিক্যাল স্ট্রাকচার would influence social behavior led to the ultimate failure of the project। তাহলে এখানে আমরা সোশ্যাল ডিজাইন, এবার জায়গাটা সেখানে বলা হচ্ছে যে এখানে হিউম্যান বিল্ডিংস রিলেটেড, হ্যাঁ,
আমি আগেও বলেছিলাম যে একটা ধর বাড়ি, একটা ফ্ল্যাট, সেখানে স্ট্রাকচারটা তাদের কেমন হবে। এখানে মানুষের ইচ্ছে একটা আছে, একটা রিকোয়ারমেন্ট, দুটো জিনিস আছে। আজকে আমি একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি বা কিনতে পারি, সেটা আমার রিকোয়ারমেন্ট একটা হতে পারে যে হ্যাঁ আমার অন্তত পক্ষে বাড়িতে কতগুলো লোক আছে সেই অনুযায়ী আমি ঘরটা প্রয়োজন। আর একটা হচ্ছে আমার ডিজায়ার থাকতে পারে। তাহলে সোশ্যাল ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করব, ডিস্টিংগুইশ করছি টেকনিক্যাল ডিজাইন, যেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা তৈরি করে দিচ্ছেন যে বিল্ডিং কিভাবে তৈরি হবে, এই একটা জায়গা। আর সোশ্যাল ডিজাইন যেখানের ক্ষেত্রে আমরা দেখছি যে মানুষ থাকছে যেখানে, সেখানে মানুষের প্ল্যানিং, তার ম্যানেজমেন্ট, স্পেস ম্যানেজমেন্ট, হ্যাঁ, তাহলে এই যে ফ্যাসিলিটি গুলো, সোশ্যাল, ফিজিক্যাল, ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটা তার মানে একজন ইঞ্জিনিয়ার একটা জিনিস প্রোভাইড করছেন টেকনিক্যাল ডিজাইন, আমরা সোশ্যাল ডিজাইনটা প্রোভাইড করছি। মানে তার মধ্যে সৌন্দর্য চাই আমাদের, সেখানে রেসপন্সিবিলিটি চাই, সেখানে প্রাইভেসি চাই, হ্যাঁ, তাহলে সেখানে আমার একটা ফিজিক্যাল কমফোর্ট চাই, ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট চাই। তাহলে আমাদের সোশ্যাল পার্ট থেকে অনেক বেশি কিছু চাই একটা টেকনিক্যাল বা একটা ইঞ্জিনিয়ারের পার্সপেক্টিভের তুলনায়। এবার হচ্ছে ডিস্টিংগুইশ ফ্রম ফর্মাল ডিজাইন। তাহলে আমরা সোশ্যাল ডিজাইন আর ফর্মাল ডিজাইনের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। ফর্মাল ডিজাইনটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যেখানে আমরা লার্জ স্কেল দেখছি, কর্পোরেটের মধ্যে রয়েছে, এটা হচ্ছে ফর্মাল ডিজাইন, ঠিক আছে। হাই কস্ট, এক্সক্লুসিভ, অথরিটেরিয়ান, মানে সেখানে হাই টেকনোলজি। আজকে হয়তো আমরা একটা ইনস্টিটিউশন, একটা অফিসে যে টেকনোলজি গুলো দেখতে অভ্যস্ত, সেগুলো হয়তো আমাদের বাড়িতে থাকে না। হ্যাঁ, তাহলে আমাদের বাড়িতে যেমন কারোর বাড়িতে হয়তো লিফট বা এলিভেটর নেই, কিন্তু হয়তো সব অফিসে রয়েছে। তাহলে এই কিছু ফেসিলিটিস সেখানে অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আমরা পেতে দেখি, যেটা হয়তো সাধারণ বাড়িতে থাকে না। তাহলে সোশ্যাল ডিজাইনের সাথে ফর্মাল ডিজাইনটা একটা ডিফারেন্সিয়েট করা যায়। আরেকটা হচ্ছে গ্রোয়িং কোলাবোরেশন। এখানে আমরা যেটা বলছি যে এডুকেশন এবং ডিজাইন কম্পিটিশনস অফেন এনকারেজ ডিজাইনার্স টু এমফাসাইজ দ্য এস্থেটিক ডাইমেনশন। তাহলে একটা আর্কিটেকচারের মধ্যে আমরা যেটা ফাংশনাল ভ্যালু বলছি, তার সাথে সৌন্দর্যটারও একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমরা ধর একটা চেয়ার বসতে পারে, তাহলে সেটা যে কোনো একটা স্ট্রাকচারের একটা শক্ত দেখতে একটা মানে চেয়ার রাখতে পারি, আর একটা কমফোর্টেবল, দেখতে খুব সুন্দর, কালারটা ভালো, এরকম একটা রাখতে পারি। এই দুটোর মধ্যে একটা বেসিক ফারাক রয়েছে, সেটা আমরা অবভিয়াসলি চাইবো যে সেকেন্ডটাকে প্রেফার করবো। আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলছি যে সাইকোলজির ক্ষেত্রে আমাদের যেটা নেগলেক্ট করা হয়, কনটেক্সট অফ ফিজিক্যাল কনটেক্সট অফ বিহেভিয়ার। তার মানে এই সব জিনিসগুলোর সঙ্গে কিন্তু প্লেস মেকিংটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা রিয়েল স্পেসের ক্ষেত্রে আমরা ইমাজিন করছি যে আমরা কি ধরনের সোশ্যাল ডিজাইন, কি ধরনের আর্কিটেকচার হলে আমরা সেখানে আমাদের বিহেভিয়ারটা কিন্তু সেই এনভেলপের মধ্যে চলে যায়। তাহলে একটা সুন্দর জায়গায় গেছি, একটা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে রয়েছি, তাহলে সেক্ষেত্রে আমার বিহেভিয়ার, এবং আমি খুব অসুবিধা করে কাজ করছি যেখানে প্রচন্ড গরম, ফ্যান ভালোভাবে চলছে না, তাহলে সেখানে কিন্তু আমাদের বিহেভিয়ার কিছু চেঞ্জ আসতে পারে। আচ্ছা, এবার যেটা সেটা হচ্ছে যে কখন আমাদের সোশ্যাল ডিজাইনের যে কনসেপ্ট আমরা দেখলাম, যে সোশ্যাল ডিজাইন জিনিসটা কি, সেটা আমাদেরকে কিভাবে কখন হেল্প করে। সবসময় সোশ্যাল ডিজাইন নিয়ে আমাদের ভাবার প্রয়োজন পড়ে না। এটা বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কালচারে, বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন রকম বিল্ডিং, এই জায়গায় বিভিন্ন কমিউনিটি, সেই জায়গাতে আমাদের এটা প্রয়োজন হয়। আরেকটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল ভার্নাকুলার। এইটা হচ্ছে যে well fits community and cultural norms, individual interest, local climate, geography and building materials. তাহলে এইগুলোকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে সেটাকে আমরা বলবো প্রি ইন্ডাস্ট্রিয়াল ভার্নাকুলার। আচ্ছা, এবারে হচ্ছে যে কি ধরনের বিল্ডিং ডিজাইন করা হচ্ছে, সেটা ক্লায়েন্ট এবং ডিজাইনার একসাথে, যেমন যে থাকবে আর যিনি ইঞ্জিনিয়ার, তারা একসাথে কথা বলতে পারেন। আর এভরিডে বিল্ডিং রেসিডেন্স এবং প্রত্যেক কাস্টমার, যদি কোনো দোকান হয় তাহলে কাস্টমার, ওয়ার্কার, ভিজিটর, রেসিডেন্ট, প্রত্যেকের এখানে কিন্তু সুবিধা বা ভাবনা বা বক্তব্য রাখার জায়গা দিতে হবে। এটাকে আমরা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বলছি। তাহলে এখানে রিএস্টাবলিশ হচ্ছে ফেসিলিটিস, কমিউনিকেশন এবং দ্য প্রিন্সিপাল প্লেয়ার্স ইন দ্য ডিজাইন প্রসেস। এবার এই সোশ্যাল ডিজাইনের মধ্যে আমরা 6টা গোল দেখতে পাচ্ছি। এখানে প্রথম যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল সেটিংটা তৈরি করা হচ্ছে দ্যাট ম্যাচ দ্য নিডস এন্ড অ্যাক্টিভিটি অফ দ্য অকুপেন্টস। এবার যদি যে থাকছে আদৌ, ঠিক আছে, ধর আমি একটা অফিস তৈরি করতে চাই, বা একটা ফ্ল্যাট বাড়ি তৈরি করতে চাই, তাহলে এখানে আমার ফিজিক্যাল সেটিংটা দিতে হচ্ছে, যেটা যারা থাকবে, অকুপেন্টস যারা, বা আমি যদি একটা অফিস তৈরি করি, যারা সেখানে অফিসে চাকরি করতে আসবে, তাদের নিড অ্যাক্টিভিটিসটা যেন সেখানে ঠিকভাবে তারা করতে পারে। এরপরে হচ্ছে স্যাটিসফাই বিল্ডিং ইউজার্স, এবং যারা বিল্ডিংটা তৈরি করছে তারাও যেন স্যাটিসফাইড হয়। মানে তাদেরকে আমরা প্রেশার দিয়ে এমন ভাবে তৈরি করব না যে
মানে তাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্সটাকে আমরা বাদ দিয়ে ভাবছি, মানে তারা হয়তো বলছে যে এইভাবে করলে কিন্তু ভালো হবে না, জিনিসটা টেকসই হবে না, তাও তাদের উপর ফোর্স করছি, এটা যেন না হয়। বিহেভিয়ারাল চেঞ্জ কিছু হবে, যেমন অফিস ওয়ার্কারের প্রোডাক্টিভিটি, এনহ্যান্সিং সোশ্যাল টাইজ এবং ইনস্টিটিউশনালাইজড পিপল, তাহলে এই বয়স্ক লোকেদের চিন্তা ভাবনা করা, তাহলে এই যে বিহেভিয়ারাল চেঞ্জ সেটা থাকতে হবে। বিল্ডিং ইউজারদের পার্সোনাল কন্ট্রোল এটাকে এনহ্যান্স করা, হ্যাঁ, মানে যে কিভাবে সেটা সেটিং হবে যে তাদের নিড অনুযায়ী। এবার হচ্ছে সোশ্যাল সাপোর্ট, কোঅপারেশন, অ্যাসিস্ট্যান্স, সাপোর্ট, এগুলো যেন তারা পায়, মানে প্রত্যেককে যদি আলাদা আলাদা একটা সেরকম দূরত্বে বসানো হয় তাহলে তাদের মধ্যে ইন্টারাকশন তৈরি হবে না, কারোর প্রবলেমে কেউ পাশে থাকতে পারবে না, এইরকম যেন না হয়। আর ইমাজিনেবিলিটি যেন থাকে, ভিজিটার, নিউ কামার্স, এরা প্রত্যেকে যেন সেই জায়গাটাতে হেল্পটা পায়। মানে ধর সেখানে লিখে, যেমন আমাদের কলেজে ঢুকলে দেখতে পাবি যে সাইকোলজি ডিপার্টমেন্ট কোথায় আছে, কোন ডিপার্টমেন্ট, ওটা একটা অ্যারো দিয়ে দিয়ে লেখা থাকে, বিশেষ করে ন্যাকট্যাক আসার আগে ভীষণ ভালো করে ওটা করা হয়, কারণ যাতে তারা সেই গাইডেন্সটা পেতে পারে। এরপর হচ্ছে ম্যাচিং, এখানে আমরা বলছি যে অকুপেন্টস এর অ্যাক্টিভিটি এবং তাদের নিডটা যতটা ম্যাচ করবে সেটাকে আমরা ভালো একটা ম্যাচিং হিসেবে দেখতে পাচ্ছি। এবং পুয়ার ম্যাচিং এর ক্ষেত্রে আমরা দেখছি হয়তো একটা জিমনাসিয়াম করা হয়েছে এবং সেটা used for final examinations, that's not, but gym are not very well suited to the task. হ্যাঁ, মানে কোন জিনিসটা আমি যেটা চাইছি এবং যেটা আমার কাছে অ্যাভেলেবল, দুটোর মধ্যে ম্যাচিংটা ভালো হলে মানে আমাদের জন্য ভালো। এখানে দুটো ফর্ম আমরা দেখতে পাচ্ছি মারির থিওরি অনুযায়ী, সেটা হচ্ছে একটা প্রেস, মানে সেটা আলফা প্রেস এন্ড বিটা প্রেস। প্রেস জিনিসটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফিচার দ্যাট শেপ বিহেভিয়ার, মানে এনভায়রনমেন্টের কিছু জিনিস যেটা আমাদের বিহেভিয়ারটাকে শেপ করে। আলফা প্রেসের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়ালিটি দ্যাট ক্যান বি অ্যাসেসড থ্রু অবজেক্টিভ এনকোয়ারি। আর বিটার ক্ষেত্রে হচ্ছে পিপলস ইন্টারপ্রিটেশন অফ এক্সটার্নাল রিয়ালিটি, মানে কি আছে, আর বিটাটাই হচ্ছে আমরা ভাবছি যে কি আছে, মানে যেটা আছে সেটাকে আমরা কতটা আছে বলে বুঝতে পারছি, সেটা হচ্ছে বিটা। আর আলফা ম্যাচিং যেটা আমরা বলছি সেটা হচ্ছে কনগ্রুয়েন্স রয়েছে, কারণ এখানে হাউ ওয়েল দ্য সেটিং ফিটস দ্য পারসন ফ্রম দ্য অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, মানে আমার কাছে অ্যাভেলেবল রয়েছে কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারছি না, এইরকম যদি হয় তাহলে কনগ্রুয়েন্সটা কমে যাচ্ছে। আর ম্যাচিং বা হ্যাবিটেবিলিটি, সেটাকে কাকে বলা হয়, এনভায়রনমেন্টাল কোয়ালিটি অ্যাজ পারসিভড বাই অকুপেন্টস, মানে যারা থাকছে বিল্ডিং এ, যারা থাকছে বা যারা ফেসিলিটি নিচ্ছে, তারা কতটা এনভায়রনমেন্টটাকে কোয়ালিটি এনভায়রনমেন্ট বলে ভাবছে। এবার এইগুলো থেকে আমরা কি পাচ্ছি, এই হ্যাবিটেবিলিটি থেকে আমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছি, যে হ্যাঁ আমরা যেমনটা চাইছি। তাহলে সোশ্যাল ডিজাইনের সেকেন্ড গোলটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, আমরা সেই স্যাটিসফ্যাকশনটাতে রিচ করতে পারছি কিনা। নেক্সট হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ, তাহলে এবার অকুপেন্টস এর বিহেভিয়ার অবশ্যই চেঞ্জ হবে যখন তার হোপ বা আশা অনুযায়ী সে জিনিসগুলোকে পাচ্ছে। এগ্রি দ্যাট a certain pattern of behavior needs encouragement or discouragement from the design, তাহলে এই যে ডিজাইনটা হওয়ার জন্য আমাদের কোনো বিহেভিয়ার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এবং সেইটার ইনফরমেশনটা শেয়ার করা, ঠিক আছে। আমরা যদি দেখে বলি যে হ্যাঁ ওরকম একটা অফিস তৈরি করেছে, ওখানে খুব সুবিধা, খুব ভালোভাবে কাজ করা যাচ্ছে, তাহলে সেই প্যাটার্নটা আরেকটা অফিস ফলো করতে পারে। এরপর হচ্ছে পার্সোনাল কন্ট্রোল, এখানে আমরা বলছি যে গুড সোশ্যাল ডিজাইন উইল প্রোভাইড বিল্ডিং অকুপেন্টস উইথ রিয়েল অপশনস টু কন্ট্রোল দেয়ার প্রক্সিমেট এনভায়রনমেন্ট। এবার একটা মানুষের হাতে কতটা পরিমাণে কন্ট্রোল থাকতে পারে যে সে জায়গাটাকে চেঞ্জ করতে পারে। কিছু বিল্ডিং, হাই রাইজ পার্টিকুলার্স, হ্যাঁ, এগুলো ডিজাইন টু ওভারলোড রেসিডেন্টস উইথ সোশ্যাল স্টিমুলেশন। তার মানে এই যে এত হাই রাইজ বিল্ডিং হচ্ছে, কারণ আমাদের সামাজিক চাহিদাটা রয়েছে বলেই, কিন্তু এই জায়গাটা এতটা বড় করে সেই বিল্ডিং গুলোকে ডিজাইন করা হচ্ছে, যার জন্য ওভারলোড হয়ে যাচ্ছে কোথাও কোথাও জায়গায়। তাহলে সেখানে খুব কম সংখ্যক এলিভেটর থাকতে পারে, হ্যাঁ, মানে লিফট আর কি। তারপরে হচ্ছে ধর ফাঁকা জায়গার খুব অভাব থাকতে পারে, এই জিনিসগুলো তখন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে মানুষ তখন মনে করছে যে আমাদের এই ঘিঞ্জি জায়গাটার মধ্যে আমাদের আর কোনো কন্ট্রোল নেই, আমরা কিছু করতে পারছি না, আমাদের সোশ্যাল কন্ট্যাক্টসটাকেও কখনো কমানো দরকার। এত লোকের সঙ্গে ইন্টারাকশন, এত এত ঘিঞ্জি জায়গা, তাহলে এখানে আনওয়ান্টেড সোশ্যাল কন্ট্যাক্টস যেগুলো, সেগুলো আমরা ডেইলি ফেস করতে থাকছি। তাহলে এখানে কি হচ্ছে, লস, মানে কন্ট্রোলটা আমাদের কমে যাচ্ছে, যে আমরা এই জাতীয় এত লোককে, এত ভিড়ের মধ্যে কিছু লোক কমে গেলে ভালো, মানে এই জায়গা থেকে হালকা হলে ভালো হয়। এই ফিলিংসটা, যেমন ধর পুজোর আগে একটা দোকানে যখন তুই যাচ্ছিস অতটা ভিড়, তখন মনে হচ্ছে যে এখানে একটু কম লোক থাকলে ভালো হতো। তাহলে এটা আমাদের ফিলিংটাকে একটা নেগেটিভ, একটা বিরক্তিকর জিনিস তৈরি করে, যে আমি আমার জিনিসটা চয়েস করে কিনতে পারছি না। তাহলে এই প্রবলেম গুলো তৈরি হয়, যেটাকে আমরা লো কন্ট্রোল সেটিং বলছি, যার জন্য আমরা রিটেল স্টোর গুলোর মধ্যে যাচ্ছি, ট্রাফিক জ্যামে আমরা দেখছি প্রচুর গাড়ি রয়েছে। তাহলে এগুলো ক্রাউডিং বলা যেতে পারে, যে এখানে হচ্ছে, আর পপুলেশন ডেন্সিটি, তাহলে দুটো আলাদা জিনিস। ক্রাউডিংটা হচ্ছে যে বিভিন্ন রকম প্রচুর লোক রয়েছে
কিন্তু পপুলেশন ডেন্সিটি হচ্ছে অবজেক্টিভ মেজার, মানে একটা ইউনিট এরিয়াতে কতগুলো লোক রয়েছে, আর ক্রাউডিংটা হচ্ছে সাইকোলজিক্যাল ফিলিংটা। তার মানে আমার যদি পপুলেশন ডেন্সিটি ভেরি হাই হয়, সবসময় সেটা ক্রাউডিং ফিল করাবে তা নয়। মানে সেখানে যদি আমার খুব পছন্দের লোকেদের নিয়ে আমার পপুলেশন ডেন্স পপুলেশনে থাকি আমি, মানে একটা ঘরে যদি তার 10 জন খুব ক্লোজ ফ্রেন্ডরা থাকি, সেটা আমার ক্রাউডিং ফিল হবে না। কিন্তু সেখানে যদি এমন কিছু লোক থাকে যারা অপরিচিত, হ্যাঁ, আমি ডিসকমফোর্টে বসে রয়েছি, তাহলে সেটা ক্রাউডিং ফিল করাবে। তাহলে এবার আনওয়ান্টেড কিছু সোশ্যাল কন্ট্যাক্ট থাকে যেগুলো আমরা চাই না করতে এবং সেগুলোকে আমরা রিডিউস করতে চাই, এগুলো প্রাইমারি সোর্স অফ স্ট্রেস, এখান থেকে আমাদের মধ্যে স্ট্রেস জেনারেট করায়। তাহলে এবার সোশ্যাল সাপোর্টটা কি? পার্সোনাল কন্ট্রোল যখন আমাদের থাকছে একটা প্রত্যেকটা মানুষের, ওয়ার সোশ্যাল সাপোর্ট ইজ এ গ্রুপ ফেনোমেনা। তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি কিছু কন্ট্রোল করতে পারি কিনা, আমার যেখানে থাকতে ইচ্ছে করছে না সেই জায়গাটাকে আমি থেকে বেরোতে পারি কিনা, এটা একটা সোশ্যাল সাপোর্ট আছে একটা গ্রুপ হিসেবে, যেটা আমরা জানি যে সোশ্যাল সাপোর্ট কাকে বলে। আচ্ছা, এবারে যেটা আমরা বলছি যে একটা স্মল স্কেলের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা নিজেদের মতন কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারি, হ্যাঁ, কিন্তু সোশিওপিটাল অ্যারেঞ্জমেন্টস হচ্ছে সেগুলো যেগুলো এনকারেজ সোশ্যাল ইন্টারাকশন, whereas socio-fugal arrangements discourage social interaction। তাহলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা সোশ্যাল ইন্টারাকশনটাকে এনকারেজ করি, কখনো আমরা ডিসকারেজ করি। তাহলে এটা কখন আমরা এনকারেজ করছি? যখন আমাদের কাছে ওপেন স্পেস রয়েছে, যে আমরা ফেসিলিটিটাকে সত্যি আমরা ব্যবহার করে নিতে পারি, মানে অনেকটা জায়গা রয়েছে আমরা সেই অনুযায়ী কাজটা করতে পারি, যেখানে অন্যের ক্ষতি হচ্ছে না, সেখানে আমরা আমাদের মতন করে কন্ট্রোলটাকে ইউজ করতে পারি। তাহলে এবার অফিস বিল্ডিং সোশ্যাল সাপোর্ট মে বি ফস্টার্ড থ্রু দ্য প্রভিশন অফ হাই কোয়ালিটি লাউঞ্জ স্পেস ফর এমপ্লয়িজ। তাহলে এবার যদি এরকম হয়, আমাদের যেমন আমরা প্রফেসরস লাউঞ্জটা আমাদের কলেজে যেমন, এবার ধর সেই লাউঞ্জে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে হয়তো অনেকটা জায়গা রয়েছে, এবার হয়তো আমরা চাইতে পারি যে না, আমাদের এই কলেজের টিচারদের এক্সক্লুসিভলি আমরা আলাদা থাকবো, তাহলে সেই ধরনের আমরা অফিস বিল্ডিং যদি আমাদের প্রোভাইড করে জায়গা থাকে, তাহলে সেটা আমরা করতে পারি। আদারওয়াইজ আমাদের কিন্তু একটা কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা অপটিমাল প্রাইভেসি আমরা প্রত্যেকে চাই। এর পরবর্তী হচ্ছে বিল্ডিংটা ইমাজিনেবল হতে হবে টু দ্য পিপল হু ইউজ দেম, যারা থাকছে। তার মানে যখন আমরা কোন একটা বিল্ডিং এ যাচ্ছি, প্রবেশ করছি, তখন আমরা দেখছি যে চারপাশটা কিরকম রয়েছে, টেকনিক্যাল টার্মে যেটাকে আমরা পারপাসফুল মোবিলিটি বলছি, মানে সেই চিন্তা ভাবনা মতন আমরা আমাদের মতন করে নিতে পারছি কিনা, যেটা আমরা বলছি যে একটা বিল্ডিং যেখানটা আমাদের কাছে আনফ্যামিলিয়ার, আনএবল টু ফিগার আউট ওয়্যার টু গো নেক্সট। যেমন ধর আমাদের কলেজে প্রথম যখন তোরা ঢুকেছিস, ডিপার্টমেন্টটা তো খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে। আনলেস উই রিয়েলাইজ দ্যাট বিল্ডিংস শুড বি ইমাজিনেবল, দেয়ার ইজ আ টেন্ডেন্সি টু ব্লেম আদারসেলস। তাহলে এখানে যখন আমরা এটাকে ইমাজিনারি ভেবে রেখে দিচ্ছি যে এটা এরকম জায়গায় এরকম হবে, তখন কিন্তু আমাদের সাথে ম্যাচ করছে না, তখন আমাদের একটা ইরিটেশন, বিরক্তি তৈরি হচ্ছে। এবার হচ্ছে কিছু আউটডোর স্পেসেস রয়েছে যেগুলোকে আমরা খুব ভালো মতন জানি, প্লাজা, পার্ক, স্ট্রিট, এই জায়গাগুলো। এবং এখানে আমরা কোনো প্লাজার ক্ষেত্রে দেখছি যে একটা ভাস্ট এমটি প্লেসেস, যেখানে ডেভেলপার্সরা তারা কাজ করছেন এবং সেখানে হচ্ছে যে লিস্ট পসিবল ওয়ার্ক টু অবটেন দেয়ার কি বোনাসেস। তাহলে এইসব জায়গাগুলোর ক্ষেত্রে আমরা যাচ্ছি, আমরা হয়তো মার্কেটিং করছি, চলে আসি, তাহলে এখানে আমাদের হাতে খুব কম পসিবিলিটি থাকছে যে সেই জায়গাটার উপর আমরা। আর হচ্ছে যে গাইডলাইন আছে কিছু, যেগুলোকে আমরা বলছি যে কোয়ালিটি অফ লাইফ অফ দ্য রেসিডেন্ট স্ট্রিটস, মানে যারা রাস্তার ধারে থাকি আমরা, তারা কিভাবে করতে পারি যে স্ট্রিটটাকে সবসময় সারাদিন হয়তো প্রচুর পরিমাণে কথাবার্তা চলছে এরকম, তাহলে স্ট্রিটটাকে লাইভ রাখা বাই এনকারেজিং রেসিডেন্টস টু ওয়াক। তাহলে আমরা যারা রয়েছি তারা রাস্তাটাকে ব্যবহার করা, হ্যাঁ, মানে একটা রাস্তা যেন পুরো রাস্তার মতন হয়ে না থাকে, হ্যাঁ, তাহলে সেখানে খেলাধুলো, সাইড ওয়াকস, ঠিকভাবে রাস্তায় হাঁটা চলা করছে, লোকজন থাকা। হ্যাঁ, এবার আমরা স্পেস চাইতে গিয়ে এমনও চাইবো না যে সেটা পোড়ো বাড়ির মতন হয়ে থাক। হ্যাঁ, এবার হচ্ছে লেজিটিমেট ইউজ অফ এভরি পাবলিক স্পেস, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় চাই যে সেই জায়গাটা যেন ঠিকঠাক ভাবে ইউজড জায়গা হয়। যেমন আমরা যে কোনো সময় হয়তো ভাববো যে কোথাও যেতে হলে বা কিছু, এই জায়গাটা হ্যাঁ একটা চক জায়গায় থাকতে চাই, স্টেশনের কাছে, হ্যাঁ, বেড়াতে গেলে হয়তো কাছাকাছি যেই স্পটে যেতে চাইছি, সমুদ্রের কাছে, তাহলে এগুলো আমরা সবসময় চক জায়গায় আমরা থাকবো। এরপরে হচ্ছে ডিফেন্সিবল স্পেস। এখানে হচ্ছে যে
প্রমোট হচ্ছে সেফটি এবং রেসিডেন্টস এন্ড নেবারহুড, আমি যেখানে আছি জায়গাটা ডিফেন্সেবল কিনা। এটা হচ্ছে একটা থিওরি যেখানে বলছে যে ক্রাইম এন্ড দ্য ফিয়ার অফ ক্রাইম দুটো থাকাটাই কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপার, যে আমি যেখানে আছি সেখানে যে কোনো সময় চুরি হতে পারে, খুন হতে পারে, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নয়। সুতরাং এই জায়গাটাকে আমরা, এটা একটা ফিচার যেটা সেন্স অফ সিকিউরিটির সঙ্গে রিলেট করে এবং আমাদের সেই পরিধিতে ক্রাইমটাকে ইন্ডিকেট করে যে সত্যি এখানে ক্রাইমের রেটটা কতটা বা কিরকম। নেক্সট যাচ্ছি রেসিডেন্সে। রেসিডেন্সের ক্ষেত্রে হচ্ছে ডিফেন্সেবল স্পেস ফিচার্স অফ দ্য হাউসেস ওয়্যার দেন অ্যাসেটস। তার মানে তোকে যদি একটা বাড়ি কিনতে হয়, তুই অবভিয়াসলি চাইবি যে যেখানে একটা ঠিকঠাক স্পেস রয়েছে, হ্যাঁ, বা যেখানে ক্রিমিনালস অ্যাক্টিভিটি নেই, শান্ত পরিবেশ, সেরকম একটা জায়গা যেখানে ডাকাতি হতে পারবে না, মানে হয় না বলে শুনেছি এরকম। তাহলে আমরা প্রত্যেকটা মানুষই চাই সেই সিকিউরিটিটা নিয়ে আমরা সেই জায়গাটাতে থাকতে, মানে জেনে বুঝে আমরা কেউ কিন্তু ওইরকম মানে ইনসিকিউর, যেটাকে আমরা ক্রিমিনাল এরিয়াতে যেতে চাই না। নেক্সট হচ্ছে কমিউনিটিজ এর মধ্যে আমরা যেটা দেখছি ভ্যান্ডালিজম, সেখানে আমরা ফেসিলিটেড বাই সার্টেন অ্যাসপেক্টস অফ দ্য ফিজিক্যাল নেচার অফ দ্য কমিউনিটি। তাহলে রেসিডেন্ট যারা তারা হচ্ছে সেফার ফিল করছে কিনা, তারা কমিউনিটির মধ্যে একত্রিত হচ্ছে কিনা, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। Defensible space theory asserts that the action of both the residents and the criminals are affected by the defensible space features. তাহলে যারা রেসিডেন্ট তারাও কিন্তু কিছুটা এই জিনিসটাকে সহ্য করতে করতে হয়তোবা এই জায়গাগুলো এরকম জায়গায় পর্যবসিত হয় এবং সেখানে কতটা আউটসাইডার আসছে, সেখানে স্ট্রিট থেকে কতটা, মানে রাস্তাঘাটগুলো থেকে, মানে ধর এমন যে একটা বস্তি যেখান থেকে হয়তো খুব ভালো কমিউনিকেশন করা যায়, তাহলে ওই সব জায়গাগুলোতে ক্রিমিনাল কিভাবে থাকছে। এবার আমরা যদি দেখি যে আমাদের পাড়ায় এরকম চুরি হচ্ছে, তাহলে আমরা সেটা থানাতে জানানো বা লোকাল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতকে ইনফর্ম করা, তাহলে এটা আমাদের প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি যে আমরা জায়গাটাকে ক্রাইম ফ্রি রাখতে চাইবো। তাহলে এটাই হচ্ছে আমাদের পারপাস। আর নেবারহুড ইজ নট সাফিসিয়েন্টলি কোহেসিভ ফর রেসিডেন্টস টু অ্যাক্ট টুগেদার এগেইনস্ট ক্রিমিনাল এলিমেন্টস, মানে আমাদেরকে এবার একত্রিত হতে হবে। যদি আমরা চোর দেখি তাহলে আমরা একা বেরিয়ে গিয়ে সেটা সামলাতে পারবো না, পাড়ার সমস্ত লোককে একসাথে হয়ে কাজটা করতে হবে। তাহলে সেটা আমরা কতটা সাফিসিয়েন্টলি করতে পারছি, আর সেটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কতটা মানে ইউনিটি নিয়ে কাজটা করব। আরেকটা হচ্ছে ডিফেন্সিবল স্পেস কিন্তু গ্যারান্টি করছে না যে ক্রাইম ফ্রি নেবারহুড ইজ দ্যাট নট অল ক্রিমিনালস পে অ্যাটেনশন টু দ্য এনভায়রনমেন্ট। তাহলে যারা ক্রিমিনাল তারাও কিন্তু এখানে একটা নজরদারিতে রাখে যে কোন জায়গাটাতে তারা এই ধরনের তাদের থাকা, তাদের কাজকর্মগুলো করতে পারবে, ঠিক আছে। তাহলে ক্রাইম ফ্রি নেবারহুডটা কিন্তু শুধুমাত্র আমরা করছি, কিন্তু আমরা হয়তো মানে সেখানে সেই জায়গাটাতে হয়তো তার কি সমস্যা রয়েছে বা এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম রয়েছে, সেইগুলো কিন্তু ক্রিমিনাল যারা তারা কিন্তু সেটাকে মাথায় রেখেই তারা তাদের মানে ঘাঁটিটা গাড়ে। যে এখানকার লোকেরা হয়তো একসাথে নয়, মানে এটা হয়তো দেখবে অনেক জায়গায় আমরা বলি যে এখানে নেই, মানে তারা হয়তো জানে যে এই পাড়ার লোকেরা অনেক অ্যাওয়্যার, হ্যাঁ, বা সেই জায়গাতে আমরা এই ধরনের কাজকর্মগুলো, বা অনেকদিন ধরে একটা বাড়ি বন্ধ হয়ে রয়েছে সেই জায়গাতেই গিয়ে হয়তো চুরি বা ছিনতাই গুলো করতে শুরু করলো। তাহলে এটা মানুষের মানে চোর যারা আর কি, চোর বল বা যে কোনো ক্রিমিনাল, তারা এগুলো লক্ষ্য করে। এবার হচ্ছে এগুলো আমরা জানি অলমোস্ট। এবার হচ্ছে পোটেনশিয়াল ভিজিবিলিটি অফ দ্য পাবলিক এরিয়া, মানে কতটা জায়গাটা লোক সমক্ষে, মানে একটা পার্ট হয়তো খুব আলাদা, সেই জায়গাটা একটা আইসোলেটেড জায়গা, এরকম হলে সেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেশি হতে পারে। আর যদি আমরা চক জায়গা যেটা বললাম যে একটা পপুলার এরিয়ার মধ্যে, সেটা হলে কম হবে। অ্যাকচুয়াল প্রেজেন্স অফ দ্য রেসিডেন্টস, তাহলে হচ্ছে যে যারা আছে তারা কতটা থাকছে, তারা দেখভাল কতটা করছে বাড়ি ঘরে বা এরিয়াটাকে। সোশ্যাল ইনভলভমেন্ট, একজনের সমস্যা আরেকজন কতটা এগোচ্ছে। পুয়ার অ্যাক্সেস এন্ড এসকেপ রুটস, মানে যেখানে রুটস ফর ক্রিমিনাল যেটা বললাম যে হয়তো কাছাকাছি খুব ভালো ট্রেন বা এমন কিছুর ব্যবস্থা আছে যেখান থেকে পালিয়ে যেতে পারে তারা। অ্যাট্রাকটিভ সারাউন্ডিংস দ্যাট ইভোক কেয়ার ইন রেসিডেন্ট, হ্যাঁ, তার মানে হচ্ছে যে সারাউন্ডিংসটা খুব সুন্দর করা, মানে যেখানে হয়তো কেউ আসবে না ঘুরতে দেখতে, মানে যারা থাকে তারা ছাড়াও বাইরের কেউ আসবেই না। এবার ধরো আমাদের বাড়ির কাছে একটা ধর মন্দির রয়েছে বা কিছু কোনো একটা পার্ক রয়েছে যেখানে হয়তো লোকে আসা যাওয়া করে, মানে লোকের আসা যাওয়াটা কম হলে কিন্তু সেখানে এই সমস্ত সমস্যাগুলো বেশি থাকতে পারে। স্ট্রাকচারাল সেফগার্ড, যেমন বাড়িতে আছি বলে আমরা তালা দিচ্ছি না, হ্যাঁ, তারপরে হচ্ছে কাছাকাছি কোনো ফোন বা ফোনের ফেসিলিটি নেই যে আমরা দরকার হলে কাউকে ডাকতে পারবো না, এইরকম জায়গায় থাকলে কিন্তু সেটা স্ট্রাকচারাল প্রবলেম, যেখানে আমরা দেখতে পাবো যে কিছু সমস্যা থাকতে পারে। এবং এই জাতীয় জিনিসগুলো থেকে আমরা দেখি যে ডিস্ট্রাকটিভ কিছু বিহেভিয়ার, মানে ভাঙচুর করা, তো এইগুলো লক্ষ্য করা যায়।
অনেক ক্ষেত্রে রিভেঞ্জফুল হতে পারে। এক সেকেন্ড দাঁড়াতো। আচ্ছা, এবার হচ্ছে ইকুইটি থিওরি, যেটা সেটা হচ্ছে যে emphasizes the idea that social and other behaviors are influenced by each person's perception। তাহলে প্রত্যেকটা মানুষ কিভাবে পারসিভ করছে, সোশ্যাল রিওয়ার্ডস এন্ড কস্ট শুড বি ফেয়ার। তার মানে আমি কতটা দিচ্ছি, আমি কতটা পাচ্ছি, এটা খুব ক্লিয়ার থাকতে হবে। এবং যারা এই ধরনের ভ্যান্ডালস, মানে যারা এই ধর প্রপার্টি নষ্ট করছে, ভাঙচুর করছে, এই ধরনের যারা, তারা অফেন আর পার্সনস হু ফিল দে আর ডিল্ট উইথ আনফেয়ারলি। তাহলে তাদের মধ্যে একটা হয় যে আমরা খুব কষ্টে রয়েছি, হ্যাঁ, আমাদেরকে আমরা সেই জায়গাটা পাচ্ছি না, যে কারণে আমরা অন্যেরটাও ভাঙবো, নষ্ট করবো। মানে এগুলো তো বিকৃত মানসিকতার লক্ষণ, ক্রিমিনাল বিহেভিয়ারটা। তো সেই জায়গাটা থেকে সেটাও আমাদেরকে একটু বুঝতে হবে। আর তারপরে দেখ, কালচারাল ক্যাপসিউল বলে একটা জায়গা রয়েছে, সেখানে বলছে পার্সোনাল স্পেস যে জিনিসটাকে আমরা বলি, সেটা আমাদের হিডেন, সাইলেন্ট এবং ইনভিজিবল। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমাদের নিজস্ব একটা স্পেস থাকুক। প্রতিদিন আমি আমার মতন কিছুটা সময়কে আমার সার্কামস্ট্যান্স থেকে স্প্রিং করিয়ে আমার জন্য আমি রাখি। পার্সোনাল স্পেসটা একটা জিওগ্রাফিক্যাল কম্পোনেন্ট, ইন্টারপার্সোনাল রিলেশন যেখানে ডিপেন্ড করে, এবং যে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেলটার ওরিয়েন্টেশন থাকে, মানে আমি আমার মতো করে, মানে সেই স্পেসের মধ্যে, সেটা জিওগ্রাফিক্যালও হতে পারে, কেউ ঢুকবে না, ঠিক আছে, সেটা আমি আমার মতন করে সেই সময়টাকে কাটাবো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই টপিকটার বিষয়বস্তু যা ছিল। একটুখানি সাম আপ করছি, সেটা হচ্ছে আমরা দুটো দিক দেখছি। একটা হচ্ছে আমাদের বিল্ট ইন এনভায়রনমেন্ট, মানে যেটা আমাদের কংক্রিটের জগৎ, সেখানের একটা এনভায়রনমেন্ট, যেটা আমরা পরের দিকটা পড়লাম। আর শুরুর দিকটা যেটা পড়েছিলাম, যেমন ধর জল বা ধর ঘাস, মানে জমি, পুকুর, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু একেবারে যেটা ন্যাচারাল রিসোর্সেস। তাহলে এই দুটো পার্টকে মাথায় রেখে আলাদাভাবে কমপ্লিটলি লিখতে হবে জিনিসটা, ঠিক আছে? এখানেই আগের বছরগুলো কিরকম প্রশ্ন এসছে, কারণ এটা প্রায়োরিটাইজড ছিল, সুতরাং এর কোয়েশ্চেন তোরা পাবি। আজকে কি আর একই লিঙ্কে জয়েন করার জন্য কি আবার ধরে ধরে জয়েন করাতে হলো রে অনুষ্কা? হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আমি ঢুকে গিয়ে তারপর সবাইকে আবার জয়েন করাতে হলো। ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে তাহলে? হ্যাঁ ম্যাম। জিনিসটা একটু অন্যরকম, আমি আগেই বলেছিলাম, যেটা খুব একটা সাইকোলজি রিলেট করে হবে না, কিন্তু আছে, সাইকোলজির পার্ট অবভিয়াসলি রয়েছে, কারণ আমাদের সোশ্যাল কি বলবো, মানে সাপোর্টের জায়গা রয়েছে, তারপরে আমরা অন্যের কথাটা কতটা ভাবছি সেই জায়গাগুলো রয়েছে, তো অবভিয়াসলি রয়েছে, নেই বলাও চলে না। আচ্ছা, নেক্সট দিন আমাদের দুটো টপিক হয়ে গেল, নেক্সট দিন আমরা ডাইভার্সিটিটা পড়বো। হ্যাঁ, যদি কারোর মনে হয় ওই বইতেই 14 নম্বর চ্যাপ্টার, আর 11তে আছে হচ্ছে তোদের ক্রিমিনাল জাস্টিস, মানে লিগাল জায়গাটা, আর 10-এ আছে হচ্ছে অর্গানাইজেশনস বা ওয়ার্ক। তো এই জায়গাগুলো একটু দেখে রাখিস, ডাইভার্সিটিটাও সহজ হবে। আর লিগালটা তো একটুখানি আমি জানি না কেমন লাগবে তোদের, তো সেই জায়গাগুলো একটুখানি দেখবো। তারপরে আরেকটা থাকছে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ওই কি বলে, মেথোডোলজি গুলো অ্যাপ্লাইড সোশ্যালের। তো অ্যাপ্লাইড সোশ্যাল কিন্তু হেলথটা যেমন খুবই ভালো, ইন্টারেস্টিং, ডাইভার্সিটিটাও অলমোস্ট ভালো হবে, এনভায়রনমেন্টটা একটু অন্য অ্যাপ্রোচে, কিন্তু একটু ভালো করে পড়তে হবে, নালে কিন্তু লিখতে পারবি না, বারবারই বলছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি হোপফুলি ফ্রাইডে আবার ক্লাস নেব। আমি টাইমটা কনফার্ম করে দেবো, এই লিঙ্কই থাকবে, ডেট টাইমটা আমি কনফার্ম করবো। পরশু তো ছুটি, বৃহস্পতিবার, আর বুধবার দিনটা নাও নিতে পারি, আর যদি নিই আমি জানিয়ে দেবো। অনলাইন তো, তোদের জানিয়ে দিলে তোরা সঙ্গে সঙ্গে জয়েন করে যেতে পারবি, মানে আমি জানাবো 2-3 ঘন্টা আগে জানিয়ে দেবো, একটুখানি ফলো করিস। ম্যাম, ম্যাম, হ্যাঁ বল। ম্যাম বলছি, ইন্টারনালের যে নোটিশটা এসেছে, জুনে ইন্টারনাল হবে, ওইটা ঠিক ম্যাম? হ্যাঁ একদম ঠিক। আমাদের তার মানে ছুটির মধ্যেই হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাও এমনি ডেট কিছু ফিক্স আছে, মানে কবে হবে? এটা আমরা মিটিং এ কথা বলেছি, কিন্তু মানে তোদেরকে জানানোর মতন ফাইনাল এখনো হয়নি। আচ্ছা ম্যাম। ঠিক আছে, এবার দেখ 6 তারিখ থেকে বলা হয়েছে, হয়তো মোটামুটি ধরে নে 6 তো হয়তো 10, মানে 6টা হয়তো 6তেই রাখা হবে না, যেহেতু সবারই সিলেবাসের প্রেশার আছে। একটু শেষের দিকে চেষ্টা করলেও বা কত সেটা,
কিন্তু পড়তে থাক, এটাই বলছি। আমাদের সিলেবাস ধর আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি, হ্যাঁ এই মাসেই হয়ে যাচ্ছে। তো আর স্টাই এর কি অবস্থা, বাকিগুলো তো লেখা হয়ে গেছে, স্টাইটাও একটু দেখি, যদি কারোর স্কোর অলমোস্ট কাছাকাছি হয় তাহলে সেভাবে ক্লাব করে নিবি যাতে তাড়াতাড়ি দেখে দিতে পারি, কারণ এবার আবার সেমেস্টার 6 এরও তো আমাদের ডিউটি পড়বে, আমরা বেরিয়ে যাবো। এবার জানি না ভীষণ টাইম স্পেন্ড হয়েছে, কেন হয়েছে এটা জানি না। সেম 6 তো আরো কম সময় পেলো, ঠিক আছে, তাও অনলাইনে আমরা করিয়ে দিচ্ছি যতটা সম্ভব। তো স্টাইটা শুধুমাত্র আমি একদম সবার ইন্টারপ্রিটেশন গুলো দেখছি, থিওরিটা শেষ হোক তারপরে জানিয়ে দেবো আমি কিভাবে কি করবো, ঠিক আছে। আর 6 তারিখ থেকে ইন্টারনাল, এটা একেবারেই সঠিক। ভালো করে পড়, যেগুলো আমরা পড়াচ্ছি সবারই হয়তো আমাদের হোপফুলি এই মানে বিফোর ইন্টারনাল সবারই সবটাই শেষ হয়ে যাবে, কারণ আমরা এখন প্রিপেয়ার হচ্ছি সেম 6 এর পরীক্ষার জন্য, ফাইনালের, ঠিক আছে। তো আমরাও তাড়াতাড়ি করিয়েই দেবো তোদের, পড়তে থাক ভালো করে, ঠিক আছে। লিভ করছি তাহলে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমি জানাবো পরের ক্লাসটা। ওকে ম্যাম। ওকে ম্যাম।